তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের উদ্দেশ্য কি, এখান থেকে তারা কি আশা করছে? এমন একটি কথা আমরা ওই যে উড়ো খবর থাকে না, এরকম উড়ো খবর, হাওয়া থেকে পাওয়া এরকম একটি খবর বলছে তারা একটি সেফ এক্সিট খুঁজছেন। বিষয়টি আসলেই সত্য কিনা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই বিষয়গুলো কি ঘটছে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হবে পল কাপুরের আপনার পদায়ন। এটা নিয়ে সিনেটে এখন চলমান হিয়ারিং চলছে এবং এটি যদি টেস্টিফিকেশন কমপ্লিট হয়ে যায় তারপরে ডোনাল্ড লুর আপনার পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন পল কাপুর। তার সম্পর্কে যতটুকু জানা যায় তিনি ডাই হার্ড অ্যান্টাই পাকিস্তানি মনোভাবের মানুষ। আর এইরকম একজন ব্যক্তি যদি এই অঞ্চলের দায়িত্ব গ্রহণ করেন এর ইমপ্লিকেশন তো সহজেই অনুমেয়। ইউনূস শাহী বা ইউনূস সরকারের যে হবনবে উইথ পাকিস্তান রেজিম সেটি সর্বজন বিদিত এবং সেখানে একটা বড় ভাটা পড়ার সম্ভাবনা দেখা দেবে। তখন এবার ফেরাও মোরে বলে অ্যান্টাই ভারতীয় যে জিগির এই রেজিমের পক্ষ থেকে তোলা হচ্ছে সেখানে হয়তো ভাটা পড়তে পারে। এখন এরকম একটি পটভূমিতে আপনার সামনে নির্বাচন, করিডোর, তারপর আপনার বন্দর ইস্যু, সবকিছুই কিন্তু এই পল কাপুরের অনুসৃত পলিসির উপরে নির্ভর করবে। এখন সে বিষয়টা প্রফেসর ইউনূস জানেন ভালো করে, আর সে কারণেই তার কাছে মনে হয়েছে বিভিন্ন আপনার ফর্মাল ইস্যু হাজির করে, যেমন স্টামার মহোদয়ের সঙ্গে বৈঠক, তারপর আপনার বাকিংহাম প্যালেসে গমন ইত্যকার বিষয় সেগুলো তিনি নিয়ে এসছেন। এবং খেয়াল করেন যে আপনার তারেক জিয়ার সঙ্গে বৈঠকটা ফেলেছেন তিনি শেষ দিন অর্থাৎ 13 তারিখ, এবং 2 ঘন্টা, সকালে 2 ঘন্টার সময় 1-to-1 মিটিং। এটা নিয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য, বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত নেতা মেজর আখতারুজ্জামান আজকে আমাকে বলেছেন অনলাইনে যে প্রয়োজনে তিনি 6বার বহিষ্কৃত হতে রাজি আছেন, তবুও যা কথা উচিত বলবার সেটি বলবেন। তিনি মনে করেন যে ইটস এ ট্র্যাপ এবং এই ইউনূস মহোদয় আপনার পাকা খেলোয়াড়, তিনি তারেক রহমানকে নানানভাবে আটকে ফেলার চেষ্টা করবেন। এবং যেহেতু 1-to-1 মিটিং, তারা দুজন ছাড়া কেউ নেই, তিনি যে কোনো ভাবেই এটা বাইরে এসে ব্যাখ্যা করতে পারেন। তবে আমার ধারণা যদি মিসরিপ্রেজেন্ট করবার চেষ্টা করেন তাহলে তারেক রহমান যথেষ্ট ম্যাচিওর্ড একজন মানুষ এবং অনলাইনে প্রতিদিনই তিনি কিন্তু লক্ষ লক্ষ লোকের সঙ্গে ইন্টারাক্ট করছেন দেশে এবং বিদেশে, এবং তিনি পিছপা হবেন না। কল স্পেড স্পেড যেটাকে বলে, সমুচিত জবাব দিতে দ্বিধান্বিত হবেন বলে আমার মনে হয় না। এক, দ্বিতীয়ত হচ্ছে ইটস হাই স্টেক গেম। যেভাবেই বলেন, আজ হোক কাল হোক, এটা এপ্রিল বলেন, ডিসেম্বর বলেন, বা আরো পরেও বলেন, বা তার আগেও বলেন, প্রফেসর ইউনূসকে যদি সেফ এক্সিট পেতে হয়, আপনার তারেক রহমানের অনুকম্পায় যদি সেটা মেলে, আদারওয়াইজ তার পক্ষে সেটি নিশ্চিত করা সম্ভব নয়। আজকেও আপনার যেটা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণকে মৃত্যুবরণ করতে হয়েছে মব জাস্টিসের কারণে, এবং রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তার সরকার ব্যর্থ হয়েছে তার জীবন আপনার রক্ষা করতে। তো এখন আপনি অগাস্টের 5 থেকে 8 পর্যন্ত যদি ঘটনাগুলো যা ঘটেছে সেগুলোকে আপনি ইন্ডেমনিটি দিচ্ছেন এবং বলছেন যে আমি দায়িত্ব নিয়েছি 8 তারিখ থেকে। 8 তারিখ অনওয়ার্ড দায় কিন্তু তার, এবং এখন এই দায় এড়াবার আর কোনো সুযোগ তাকে নেই। অসংখ্য মিথ্যা মামলা, হত্যা মামলা, তারপরে এই সর্বশেষ চপেটাঘাত যেটি পেলেন মহামান্য সাবেক রাষ্ট্রপতি আপনার অ্যাডভোকেট আব্দুল হামিদ, ধরেই নেওয়া হয়েছিল যে তিনি আর ফিরবেন না, কিন্তু তিনি সবাইকে অবাক করে সবার মুখে ছাই দিয়ে তিনি কিন্তু ফিরে এসেছেন অসুস্থ শরীর সহ, এবং তিনি যে নিগ্রহের শিকার হয়েছেন, তিনি যে প্রোটোকল ডিজার্ভ করেন তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।
কয়েকজন জনকীর্তক যারা তাকে আপনার বিদেশে যাওয়ার সময় আটকে দেননি, তাদেরকে কর্মচ্যুত করা হয়েছে। আমি মনে করি এর একটা রিড্রেস হওয়া দরকার, এবং যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তাদের শপথে বহাল শুধু করলেই ক্ষান্ত হবে না, রাষ্ট্রের উচিত হবে তাদের আপনার ক্ষতিপূরণ দেওয়া। ন্যূনতম 1 কোটি টাকা করে প্রত্যেককে দেওয়া উচিত, তাদের শারীরিক, মানসিক এবং সামাজিক যে ক্ষতি হয়েছে তা পরিপূরণ করার জন্য। এবং এই টাকা কেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে সেই জাস্টিফিকেশনটা যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাকে হেনস্থা করবা, তাদের এটি বহন করতে হবে। অতীতে একবার আদালতের আদেশে এরকম 6 জন বিএনপির সংসদ সদস্যকে ক্ষতিপূরণ দিয়েছিল রাষ্ট্র। এখন সময় এসছে এই সবগুলো কড়ায় গন্ডায় আদায় করবার, কারণ দায়িত্বহীন ভাবে যা ইচ্ছা তাই করবার যে অবস্থাটা এখন চলছে, এটি কোনোভাবেই সভ্য দেশে অ্যাকসেপ্টেবল নয়। এবং গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনে গিয়ে হাজির হয়েছেন যেই মুখে, সেই মুখ যদি দেখাতে হয় তাহলে এই সবকিছু দায় অবশ্যই তাকে দায়িত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। ডক্টর কলিমুল্লাহ, আপনি মোটামুটি একটা সামারি করে দিলেন গত এখনকার চলমান ঘটনার, ফলে আমরা বুঝতেই পারলাম। কিন্তু খুব সুনির্দিষ্ট করে আমার যেটি জানতে ইচ্ছা করছে যে তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের কারণটি কি? অনেকগুলো স্পেকুলেশন আছে, এর মধ্যে একটি বড় হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে নাকি এপ্রিলে হবে। বিএনপি বলেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন চায়, ফলে তিনি কি তাহলে তারেক রহমানকে এপ্রিলে নির্বাচনে রাজি করানোর জন্য গেছেন? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি নির্বাচনের পরে এই সরকারের উপর অসংখ্য মানুষ ক্ষিপ্ত, আপনারা জানেন, তারাই কি, এবং তারা একটি অনির্বাচিত সরকার, তারা কি কোনো সেফ এক্সিট চান? এটা আরেকটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন এই বৈঠককে ঘিরে আসছে, সেটি হচ্ছে বন্দর এবং করিডোর সংক্রান্ত, যেটি অবশ্য তারেক রহমান আগেই বলে দিয়েছেন এটি নির্বাচিত সরকারের কাজ। তিনি কি এটি নিয়ে তারেক রহমানের কাছে কোনো দেন দরবার করতে গেছেন কিনা? মোট 3টি প্রশ্ন আপনাকে রেখেছি। দেখুন, বয়সে নবীন হলেও তারেক রহমান সিজন পলিটিশিয়ান বাই নাও, এবং তার পাবলিক স্ট্যান্ডিং আছে। তিনি ইনকনসিস্টেন্ট কোনো কাজ করবেন এই বৃদ্ধ ব্যক্তির প্রতি সম্মান রেখে, সেটা আমি মনে করি না। এক। দ্বিতীয়ত হচ্ছে প্রফেসর ইউনূস যে যথেষ্ট ঘোরেল এবং দুদেলো, এই সম্পর্কে সবার মতো তারেক রহমানও পরিষ্কার ধারণা রাখেন। সুতরাং তার থেকে কথা আদায় করে 7-5 বুঝিয়ে একটা কিছু করে ফেলবেন, সেটার সুযোগ আছে বলে আমি মনে করি না। ইউনূস অরাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতিকরণে বিশ্বাসী একজন মানুষ। তার সঙ্গে তারেক রহমানের কোনো তুলনা চলে না। তারেক রহমান জন্ম থেকে তিনি কিন্তু একটা রাজনৈতিক বলয়ে বেড়ে উঠেছেন। তার মা এবং বাবা দুজনেই রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি হিসেবে। সুতরাং এইরকম একটা প্যাডিগ্রি সম্পন্ন ব্যক্তি, তাকে আপনি মানে 7-5 বুঝিয়ে একটা কাজ করিয়ে নিতে পারবেন, এই রকমের দুঃসাহস এবং ধৃষ্টতা কারো থাকা উচিত নয়। জি, বুঝতে পারছি। আর সেফ এক্সিটের ব্যাপারটি? আর ওই যে যদি আপনার ইফ হি বিহেভস এবং ডিসেম্বরের আগে যদি নির্বাচন সত্যিকার অর্থে আপনার আয়োজন করতে পারেন, এবং সেটি যদি তার ভাষায় সেরা নির্বাচন হয়, তাহলে তার বাঁচোয়া। তাহলে হয়তো নির্বাচিত সরকার যারাই আসুক, তারা হয়তো বিষয়টা বিবেচনা করবেন। যারা নির্বাচনের বাইরে থাকবেন তারাও বিষয়টা বিবেচনা করবে যে না, একটা প্লুরাল স্পেস তৈরি হয়েছে, দেশটা একটা স্থিতির মধ্যে যাচ্ছে। জি, বুঝতে পেরেছি। তুর্য কাজী, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন 10 মাস, এর মধ্যে এই ইংল্যান্ডের সফর সহ তিনি বিদেশ গেলেন 11 বার। এটি বলা হচ্ছে যে আগে কোন সরকার প্রধান এরকম প্রত্যেক মাসে একবার করে বিদেশ সফর, এরকমটি হয়নি। এটিকে বলা হচ্ছে তিনি বিদেশ সফরের নেশা তার। হ্যাঁ, এটি কিভাবে ব্যাখ্যা করবেন, এবং এতে বাংলাদেশের কি লাভ হচ্ছে বলে আপনার মনে হয়? দেখেন, শকুন বাঁচে 20 বছর, 20 থেকে 40 বছর।
কবুতর, ঘুঘু এরা বাঁচে 3 থেকে 5 বছর, হায়না বাঁচে 20 থেকে 40 বছর, হরিণ বাঁচে 3 থেকে 5 বছর। আমরা সারাক্ষণই আলোচনা করছি ইউনূস কি করছে, ইউনূস কি করছে, ইউনূস কি করছে। আমরা আসলে আমরা কি করছি এইটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না। আমাদের কাজটা কি? আমরা কি করছি এইটা নিয়ে আমরা ভাবছি না। আমরা দেখেন চাতক পাখির মতো চেয়ে থাকি আমাদের প্রধানমন্ত্রী আমাদের কি নির্দেশনা দেন, আমাদের নেতারা আমাদের কি নির্দেশনা দেন, আমাদের বুদ্ধিজীবীরা আমাদের কি দিক নির্দেশনা দেন। বিপদের সময় আপনি দেখেন সাপ, ব্যাঙ, মানুষ সব কিন্তু বন্যার সময় এক প্ল্যাটফর্মে এসে হাজির হয়। তো আমরা কিন্তু আসলে আমাদেরকে ইউনাইটেড করছি না। আমরা ওদেরকে সংগঠিত হওয়ার জন্য এইসব আলোচনা করে তাদেরা তো ষড়যন্ত্রই করেছে। মোটা দাগে তো ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রে আপনারা তারেক জিয়াকে বলছেন যে অনেক প্রিসাইজ পলিটিশিয়ান, অনেক এতদিনে উনি ইয়েছে। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই শিবিরের এক অনুষ্ঠানে যে সে বলেছিল শিবির আর ছাত্রদল এক মায়ের পেটের 2 ভাই। তো এরা তো এপিট আর ওপিট, কেউ কোটটাই পরে আছে, কেউ পায়জামা পাঞ্জাবি দাড়ি পরে আছে, দাড়ি লাগিয়েছে, ব্যাপারটা তো একই। তো আমাদের প্রধানমন্ত্রীর আমি আমি প্রধানমন্ত্রী আমি আগে আত্মসমালোচনা করব, আমরা কি ভুল করেছি এবং আমরা কি করতে পারি। আমাদের প্রধানমন্ত্রীর জন্য যে আমরা চেয়ে বসে থাকি, প্রধানমন্ত্রীর যেসব ক্লিপগুলো আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি উনি অ্যাড্রেস করছেন আওয়ামী লীগের ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের উপর অত্যাচার হয়েছে, নিশ্চয়ই হয়েছে। সাধারণ মানুষের উপরেও তো হয়েছে। আমরা কি ভেসে এসেছি? আমরা ওনাকে ভোট দেই না? আমরাই তো ওনাকে ঢাল হিসেবে, উনি ফিরে আসুক। গ্রেনেড হামলার সময় নেতাকর্মীরা তাকে মানব ঢাল হিসেবে বাঁচিয়েছে না? বাংলাদেশের মানুষ তাকে দিয়ে দিবে। আমাদের তো কারণ জনগণের উপর নির্ভর করা উচিত। আমাদের জনগণের মানুষকে উদ্বুদ্ধ করা উচিত, যে যেখান থেকে পারি, যতটুকু শক্তি আছে। আপনাদের মতো সুলতানা রহমান আরো আমাদের দরকার। কয়জন ইউটিউবার সেইভাবে আপনারা কি এইভাবে ভূমিকা রাখছেন? আমরা কেন পারছি না, এইটা আমাদের আসলে আগে সমালোচনা করা উচিত। আপনি দেখেন আওয়ামী লীগের নেতারা আর কতদিন এই বালিশে মুখ লুকিয়ে বসে থাকবে, তাই না? আমাদের তো একটা, ধরেন আমরা তো সাধারণ মানুষ। আপনি একজন নেতা হলে আপনি আপনি বঙ্গবন্ধু তো চলে গিয়েছিলেন, বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছিল পাকিস্তানে, যুদ্ধ থেমেছিল। আমরা কেন ডাকতে পারছি না? আমরা কেন এখনো প্রবাসী একটা সরকার তৈরি করতে পারছি না? আমরা কেন পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের নিজস্ব লোকদের পাঠিয়ে আমরা ক্যাম্পেইন করতে পারছি না? আমরা কেন ট্রেনিং নিতে পারছি না? আমরা কেন ঝাঁপিয়ে পড়তে পারছি না? এটাই আমার কথা। যে কারণ ডক্টর ইউনূস কি করছে, তারেক জিয়ার সাথে কি পলিটিক্যাল, এটা তো তাদের নানা রকমের ইকুয়েশন, তাদের বাঁচার। এবং ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষ বাঁচতে দেবে না। তাকে এখানে এর এর কড়ায় ঘন্টা হিসাব দিয়ে যেতে হবে। হ্যাঁ, একদম পাই করে হিসাব দিয়ে যেতে হবে। যত রক্ত ঝরিয়েছে তিনি, এই তো স্নাইপার বেরোলো, একটা বেরোলো, আরো বের হবে। আরেকটা অসমর্থিত সূত্রে জানা গেছে কুমিল্লায় পাওয়া গেছে। হ্যাঁ, এই যে মানে এগুলো তো আপনি এই ডট গুলো মেলালেই তো সাদা। এবং প্রধানমন্ত্রী আমাদের হিসাব দিচ্ছেন উনি কি কি করেছেন। উনি কি কি করেছেন এটা আমরা জানি, আমরা দেখতে পাই, আমরা ভোগ করেছি। ওনার এই কথা বলার দরকার। ওনার যারা প্রেস উপদেষ্টা ছিলেন তারা কি করছেন, তারা এইসব কথা বলবেন। প্রধানমন্ত্রী আমাদের ডাক দিক, প্রধানমন্ত্রী ফিরে আসুক। কয়জন মানুষকে ফাঁসি দেবে, কয়জন মানুষকে তারা জেলে ঢুকাবে? আসেন না, আমরা সবাই ঝাঁপায় পড়ি। আসেন একসাথে সবাই ঝাঁপায় পড়ি। আমরা আর কতদিন এরকম কে আমাদের ঠিক আছে মোদী সাহেব আমাদের হেল্প করবেন, আমাদের ইন্টারন্যাশনাল, আমার দেশের মানুষ। আপনি দেখেন তো এই যে আন্দোলনটা হয়েছে, বিএনপি তো 15 বছরের আর কি আন্দোলন করেছে, কিছু ছেড়তেও পারে নাই, কিছু ফেলতেও পারে নাই, তাই না? যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ মাঠে না নেমেছে। এবং সাধারণ মানুষকে মাঠে নামিয়েছে কারা? সাধারণ মানুষ কি বিএনপি জামাতের কথা মাঠে নেমেছে? মোটেই না। সাধারণ মানুষ কিন্তু নেমেছে যাদের
একটা নিরপেক্ষতা, মিনিমাম নিরপেক্ষতা ছিল তারা যখন মাঠে নেমেছে। আমি সম্মান রেখেই বলতে চাই, কলিমুল্লাহ ভাইয়ের আমি দীর্ঘদিনের ফলোয়ার, আমি দীর্ঘদিন ধরে তার ফলো করি। কলিমুল্লাহ ভাই কাউকে অসম্মান করে কথা বলতে পারেন না। কলিমুল্লাহ ভাই কি জুলফিকার আলী ভুট্টোকে মহোদয় বলেন, টিক্কা খানকে মহোদয় বলেন? তাহলে কলিমুল্লাহ ভাই নাহিদকে মহোদয় বলেন কেন? আমার এটা একটা কলিমুল্লাহ ভাইয়ের কাছে প্রশ্ন, বিনীত প্রশ্ন। আপনি কেন, আমরা কেন ভোকাল হতে পারি না? আমরা কেন, আমরা যেটা দেখেন স্বাধীনতার প্রশ্নে, আমার মায়ের প্রশ্নে, আমার মাটির প্রশ্নে, আমার দেশের প্রশ্নে কোনো আপোষ নেই, সেখানে কোনো গ্রে লাইন নেই, সেখানে কোনো সুবিধার ব্যাপার নেই। আমরা যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা অনুভব করব, আমরা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছাবো, প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে অ্যাড্রেস করছেন না, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অ্যাড্রেস করছেন। আমরা তো আওয়ামী লীগ করি নাই, কিন্তু আমরা তো সারা জীবন স্বাধীনতার পক্ষেই থেকেছি। আমাদের কেন ইউনাইটেড করছেন না? আমরা যতক্ষণ না জাগবো, এই ইউনূস শকুনের মতো আরো ধরেন 50 বছরে বেঁচে থাকলে আমি অবাক হব না।